ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যা করেছে এখন তার সব উল্টো করতে হবে এমন একটা মানসিকতা এখানে কাজ করছে। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, আওয়ামী লীগের মধ্যে ওই ধরনের কাজ করতো যে তারা এককভাবে রাজনীতি করবে, অন্য কারোর কথা শুনবে না, বা বিএনপি যা বলতো সবসময় তারা উল্টোটা করতো, তাহলে পার্থক্যটা কি তার সঙ্গে এখন সরকারের মধ্যে? আচ্ছা, সরকার পরিচালনায় কোথাও কি কোনো ব্যতিক্রম আছে? এই সরকার আগের সরকারের সব ট্রু কপি। আপনি বললেন মেঘলাকে গ্রেফতার করার পরে ফ্যাসিবাদের সাথে এই সরকারের পার্থক্য আছে? আপনি বলেন। এখন বাড়তি হলো খালি আয়না ঘরে ঢুকানো। এই সরকার তো এখন আয়না ঘরে ঢুকাইতে দ্বিধা করবে না। তো এক ধরনের আয়না ঘরে তো জেলখানায় ঢুকাইছে। তো ওই মেঘলাকে যদি আয়না ঘরে এক জায়গায় বন্দি করে রাখতো তাহলে আয়না ঘর হয়ে যেত। তো তাহলে তো একই হলো। ফ্যাসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন এরশাদের আমলে বলেন, যা ঘটতেছে তাই ঘটতেছে, নূতন তো কিছু ঘটতেছে না। এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র পাল্টায় নাই। তো আমাদের দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নেই। অথচ সরকারে 21 জন লোক সরকার ধরে বসে আছে, কোনো কিছু ঠিক নাই। অর্থনীতির চাক্কা ঘুরছে না, কোনো বিনিয়োগ নাই। এই যে বিনিয়োগ সম্মেলন হলো, এখানে 3100 কোটি টাকার অনুদানের আশ্বাস পেল। এটা আশ্বাস পেল, এটা আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কোনো টাকা সেই দেশে ইনভেস্ট করতে পারে না। যেমন ধরেন 8 মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে, $2.1 বিলিয়ন আপনার প্রতিশ্রুতি পেয়েছে, তারা সাহায্য পাবে, একটি টাকাও পায়নি। আবার IMF এর ফ্যাসিবাদী সরকার এগ্রিমেন্ট করে গেছে, তার 3rd কিস্তি আটকে গেছে। IMF এর প্রতিনিধি এসে গেল না, আরো নানান শর্ত দিয়ে গেছে। তাতে মনে হয় সেটাও সেই কিস্তি ফিরবে কিনা জানি না। IMF এর কিস্তি আটকে তখনই যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না। অর্থাৎ আমরা এই অবস্থায় আছি। তো এই জন্য আমি বলছি। তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবেদন দিছে, এবারে আমাদের জিডিপি গ্রোথ হবে 4.3%। আবার 26 সালে আমরা উন্নয়নশীল দেশে যাব। সেখানে কিন্তু আপনার ট্যাক্স, সুদ টুদ সবকিছু, এক্সপোর্ট ইম্পোর্টের সব কষ্ট বেড়ে যাবে। তো আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না। তারপরেও ধরেন এই নির্বাচন নিয়ে আপনার টালমাটাল, কবে নির্বাচন, কোথায়, এটা ধোঁয়াশা কাটতেছে না। চিফ অ্যাডভাইজার আপনার 2 জনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া। আপনার দেখেন প্রেস উইং থেকে 3 জন শিক্ষিত সাংবাদিক আছে, তারা 3 বার কারেকশন দিছে এই 1 লাইন দিতে, 3 বার কারেকশন। তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে? অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনূস সাহেব ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধহয় নির্বাচন দিতে চায় না। একবার লেখছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন, আবার বলছে না ভুল হয়েছে, জুনের ভিতরে ইলেকশন। আরে জুনে তো ঝড় বৃষ্টি কাদা, ওখানে জুনে নির্বাচন হবে কি করে? বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান, তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না, তবে অবশ্যই আপনার ডিসেম্বরের পরে 2-3 মাসের ভিতরে একটা নির্বাচনের ডেট দিয়ে দেওয়া উচিত, নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি খুব খোলা মনে বলছে, এটা তো বিশ্বাস করছি আমি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলে তখন তো বিশ্বাস হয় না। আবার আপনারা দেখেন উপদেষ্টা, 2 উপদেষ্টা বলেও ফেলছে, একজন ছাত্র নেতাও বলে ফেলছে যে তাদের আকাঙ্ক্ষা হচ্ছে 5 বছর সরকার থাকুক, আবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাহলে পার্টি করতে বলেন, নির্বাচন করতে বলেন, জিততে বলেন। আপনারা যারা বলতেছে তারা নির্বাচনে গেলে তো সবগুলোর জামানত বাজেয়াপ্ত হবে, নির্বাচন দিয়ে দেখুক না, আবার 5 বছর থাকার ইচ্ছা। তো এই জন্য বলছে তারা এত জটিলতা তৈরি না করে, দেশটা চলছে না, নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করা উচিত। এই কথা তো আপনারা গত 8 মাস ধরে বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কিন্তু টনক কি নড়ছে সরকারে? কোনো ধরনের কোনো নড়ছে না। তারা একই বক্তব্য দিয়ে যাচ্ছে, একই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ পারি থেকে যাই। অর্থাৎ চেয়ারের লোভ বোধহয় অনেকেই সামলাতে পারছে না, চেয়ারে বসে গেছে। তাদের যে পরিকল্পনা, তাদের যে ডিজাইন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বা 5 বছর ক্ষমতায় থাকা, এটি কি তারা বাস্তবায়ন করতে পারবে? আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে? প্রশ্নই আসে না। বিএনপির সাথে
ডেট আছে, আলোচনা করবে, রোড ম্যাপ না দিলে আন্দোলনে যাবে। আবার জামাত দেখেন বলে যে সব দোষ বিএনপির ঘাড়ে চাপাইছে, বিএনপির খালি নির্বাচন চায়। জামাত ইতিমধ্যে 300-র ভিতরে 350 সিটে নমিনেশন দিয়ে ফেলছে। ছাত্ররা অনেক জায়গায় এই জায়গা ও জায়গায় লাইন দিচ্ছে, তারা গা বাঁচানোর জন্য তারাও ইলেকশন করে, তারা আলাদাভাবে ইলেকশন করবে না, আপনি দেখে রাখবেন, কারণ তারা আলাদা ইলেকশন করলে বিএনপি নিয়েও মানুষের অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে তারা ঠিক চাপ প্রয়োগ করতে পারছে না, তারা হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটি বা রাজনৈতিক লক্ষ্যটি তারা ঠিক মতো বাস্তবায়ন করতে পারছে না। না, বিএনপি এটা ঠিক যে বিএনপি তো এখন ধরে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি এই মুহূর্তে বড় দল, তারা নির্বাচন করলে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে, তারা সরকার ভঙ্গ করবে, এই জন্য তারা তো নির্বাচন চাচ্ছে, সংস্কারও চাচ্ছে, কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে যে সংস্কার, সেই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলছে। কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে এবং ছাত্রদের বলছে যে বিএনপি আসলে সেই চাপটি প্রয়োগ করতে পারছে না গণতান্ত্রিক উপায়ে, অথবা তাদের মধ্যে কোনো ধরনের ল্যাকেজ রয়েছে। আমি বলবো যে বিএনপি ফাটাবাসের সিপাহি পড়ছে, কারণ এখন আন্দোলন করলে 21 জনের সরকার ফু দিলে উড়ায় যাবে, কিন্তু এটা দিলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, তখন তো আর একটা তৃতীয় পক্ষ ভ্যাকুয়াম পূরণ করবে। এই রিস্ক বিএনপি নিতে পারছে না, এই জন্য সরকার ওই সুযোগটাই নিচ্ছে। তো কিন্তু আলটিমেটলি এই যাত্রায় ফেল করলে অবশ্যই আপনার শিওর জেনে রাখেন মাঠে বিএনপি নামবে, তখন দেশে অস্থিরতা তৈরি হবে, দেশ আরো সমস্যাগ্রস্ত হবে বলে আমার ধারণা। আমার শেষ কোশ্চেন সাংবাদিক আজিজ, এইবারে মঙ্গল শোভাযাত্রায় যা কিছু যে মোটিভ গুলো আনা হয়েছে, আমি সেই বিতর্কে গেলাম না, 36 জুলাইকে টেনে আনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যে বাড়ি দিয়েছেন সেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ নির্মাণ করা হবে, এই কথাগুলো বলেছে। এখানে শুধু রাজনীতি কেন, আর রাজনীতি যদি আসেও 71কে বাদ দিয়ে সব জায়গায় আবার সেই 36 জুলাই, আবার সেই আগস্ট আন্দোলন, এটিও কি একটি উদাহরণ সৃষ্টি হলো আমাদের মাঝে যে 71কে বাইপাস করে সব জায়গাতেই 24কে রিপ্লেস করার একটা অপচেষ্টা? না, ইউনূস সরকার এবং ইউনূস সাহেবের ভিতরে ওই 24-এর বাইরে মাথায় কিছু নাই, এবং ছাত্রদের মধ্যে ওইটাই আছে। 71-এ বাংলাদেশে বসে খালি 24-এর কথা ভাববে, এটা তো হইতে পারে না। 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, এটা ঠিক আছে, অবশ্যই আমরা তাকে, কিন্তু 71-কে বাদ দিয়ে নয়। সুতরাং এই জন্য গণপরিষদ হবে না, এই সংবিধান সংস্কার করুক, যত খুশি সংস্কার করুক, এই সংবিধান বাদ দেওয়া চলবে না। এখনো 7.5 কোটি লোকের ভিতরে 3 কোটি লোক বেঁচে আছে, এত সহজ না, এত সহজ না। আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন শিডিউল দিতে বলেন, ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না। আমি টামি নির্বাচন আওয়ামী লীগ করছে না, শেখ হাসিনা বড় বড় নেতাদের দিয়ে করছে, একটারও জামানত থাকে নাই, এদেরও জামানত থাকবে না, কারো থাকবে না, এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে। এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসায় দিছে, কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে, ট্রান্সফার, পোস্টিং, চাকরি দেওয়া, সবকিছুতে কমিশন চলছে, ভয়ঙ্কর কমিশন, পোলাপান, পড়াশোনা নাই, সব নাই, সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত। এই যে 7-8 ব্যাচের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো, জাতিটাকে তো নষ্ট করে। সবাইকে ইউনূস সাহেব বলতেছে যে আপনারা হন, কি ব্যবসা করেন, ব্যবসা করেন, সব ব্যবসায়ী বানায়, ব্যবসাটা করবে করতে, ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের 4000 কোটি টাকা মাফ করে নিছে, ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে। হ্যাঁ, এইরকম ভাবে অন্তত 8-10টা। তিনি তার, আপনি বলেন নৈতিক ভাবে তিনি 6 মাসের জেল হয়েছিল, আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল, সবগুলো মামলা তার, আপনার সবগুলো মামলা খারিজ করে নিছে। তো তিনি তো এই গণঅভ্যুত্থানের এককভাবে সবচেয়ে বড় সুবিধাবাদী। সুতরাং এইটা জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া, ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে। সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার। এর চাইতে নির্বাচিত সরকার যেই আছে, হ্যাঁ, আমি বলবো যে সেটাও এর চাইতে বেটার হবে। সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না। হ্যাঁ, লুটতারাজ কিছু করতে পারে মানি, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন এই সরকার, আমার মনে হয় এই জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না। আমরা কোথায় যাচ্ছি? আবারও একটা আনরেস্ট, ভয়ঙ্কর একটা আনরেস্ট, অস্থিতিশীলতা, একটা ব্লাডশেডের দিকে কি আমরা যাচ্ছি? আমার কাছে তো তা মনে হচ্ছে,
কারণ পাশের পার্শ্ববর্তী দেশ ভারত আছে এবং সেখানে 1000 আওয়ামী লীগের নেতা ওখানে আছে। বিবিসিতে রিপোর্ট হয়েছে যে তারা ওখান থেকে এখানে সংগঠন চালাচ্ছে। এই সংগঠন কিন্তু খালি সরাসরি নেতৃত্বের আপনার এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা কিন্তু কাজ করছে এখানে। তো সুতরাং অস্থিতিশীল ভারত তো আছেই, সুতরাং এই দেশটাকেও এইরকম একটা সমস্যার মধ্যেই তো ফেলতে চায়। কারণ ব্রিক্স সম্মেলনে চায়নার সাথে আলোচনা বৈঠক করে আসলো, সেখানে মোদির সাথে আলোচনা হয়েছে। আমাদের একটা ধারণা, বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে, ভারত এটার উল্টা, ভারতের মিডিয়া উল্টাটা বললো। আবার দেখেন তার সাথে সাথে আপনার ট্রানজিট বন্ধ করে দিল। আপনি চিন্তা করেন এতে কি মেসেজ হলো? আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন ঘটে, আবার সিলেটে ভাঙচুর করে। তো সুতরাং মেসেজ গুলা কি? মেসেজ গুলোই হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আবার দেখেন এই যে মঙ্গল আনন্দ শোভাযাত্রা হবে, আপনার ফেসিবাদী মুখ পোড়ায় দিল। তো সমস্যা তো অন্ত নাই, এটা তো সমস্যার সমাধানে কোনো মতো ওই পিসপিল বেসিসে সমাধান করা হচ্ছে, শোভাযাত্রা হলো। সুতরাং দেশটা যতক্ষণ ভাবে স্থায়ীভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না, ব্যবসা চলবে না, দেশের মানি ফ্লো থাকবে না। এখন ধরেন আবার বিদ্যুতের দামও বাড়ায় দিছে, এখন দেখবেন সামনে বিদ্যুতের দাম বাড়ায় দিল, সব মার্কেট প্রাইস বেড়ে যাবে। সয়াবিনের তেল দাম বাড়া, চালের দাম বাড়া, আপনার সামনের 26 সালে উন্নয়নশীল দেশে যাব, সেখানে দেখবেন আরেক ধাপ বাড়বে। তা আমরা তো দেশে ক্রাইসিসে, আমরা তো ফেল স্টেটের দিকে যাচ্ছি। আমরা তো নিয়ন্ত্রণ হয়, খালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক সরকারে আছে বলে সব সমাধান হয়ে যাবে, তা তো হচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু উনি বিশ্বখ্যাত লোক, ওনাকে মৌখিকভাবে সব সমর্থন দিতে চায়, বাস্তবে তো কোনো সমর্থন পাচ্ছি না। আমাদের যে সাহায্য দরকার সেটা তো আমরা পাচ্ছি না। বললাম না যে আশ্বস্ত হচ্ছি, ওই যে বিনিয়োগ সম্মেলনে আশ্বস্ত হইলাম 301 কোটি ডলার পাবো, এটা টাকা পাবো। এটা 3,100 কোটি টাকা বিনিয়োগের জন্য কি টাকা যথেষ্ট? আপনি বলেন, একটা ব্যবসা করতে তো এর চেয়ে বেশি টাকা লাগে। বলেন একটা টেলিভিশন করতে তো 200 কোটি টাকা লাগে। বলেন আপনি একটা টেলিভিশন নতুন করতে গেলে মিনিমাম 200-300 কোটি টাকা হিসাবটা দেওয়া হচ্ছে। অন্যবার যেমন ডলারে বিলিয়ন মিলিয়ন ডলারের হিসাবে দেওয়া হয়, এই জন্য একটু টাকার অঙ্কে নিয়ে এসে একটু বাড়িয়ে দেখা হচ্ছে 3,100 কোটি টাকা। না ঠিক আছে, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি আগে বললাম না 8 মাসে 2.1 বিলিয়ন ডলার আমরা প্রতিশ্রুতি ইংলিশ সরকার পেয়েছে যে আমরা এই টাকা সাহায্য পাবো। 1টি টাকাও তো দেশে আসতেছে না, IMF ফিরে যাচ্ছে। তা আমরা দেশটা এগুলো তো আপনার হিসেব করে বুঝতে হবে, দেশে রাজনৈতিক সিচুয়েশন আসতেছে না। এই জন্য আমি বলছি যে নির্বাচন দিয়ে এই সরকার মানে এই জাতিকে মাফ করে দেওয়া উচিত।